ঘণ্টা তিনেক পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক, অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার আশ্বাস চার্জ দ্য অ্যাফেয়ার্সের। জুলাই বিপ্লবের ঘাতক ইমেজ পাল্টাতে পুলিশ, র্যাব ও আনসারের নতুন পোশাক, মন মানসিকতাও পরিবর্তনের আশা উপদেষ্টার। আগের সিদ্ধান্তটা হয়ে গেছে পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। আবু সাঈদ হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিল ট্রাইব্যুনালের তদন্ত দল। রামপুরার ইসমাইলকে হাসপাতালে নেয়ার সময়ও চালানো হয় গুলি। স্টেট কার্ড বলছে যদি কেউ লাশ ধরতে আসে তাহলে শুট করবে। বন্ধু কিছু আসছে, তোর বাপ কোথায় আমি বলতে পারতেছি না। তোর আব্বা তো ডেলিটার সামনে গুলি করে পড়ে আছে। মেধাবী, পরিশ্রমী ও সৎ লোকদের নিয়ে দল পুনর্গঠন ও রাষ্ট্র মেরামত করবে বিএনপি, বললেন তারেক রহমান। কমিশনগুলোর সংস্কার প্রস্তাবে মিশ্র প্রতিক্রিয়া। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু, কেন্দ্র দখল সহ অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সিইসির। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা রাখার প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ, ফলাফল যাচাই বাছাই করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ওভাল অফিসের দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শপথ গ্রহণ করবেন তিনি। হাই প্রোফাইল অনুষ্ঠানটিতে যোগ দিবেন ২ লাখ মানুষ। খারাপ আবহাওয়ার কারণে এবার ইনডোরে হবে শপথ গ্রহণ। ক্যাপিটল বিল্ডিং এর ভেতরে নেওয়া হয়েছে প্রস্তুতি, সেখানেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে পুরো ওয়াশিংটন ঢাকা হয়েছে নিরাপত্তার চাদরে। ক্যাপিটল হিল, হোয়াইট হাউস সহ আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে ২৫,০০০ নিরাপত্তা রক্ষী। সার্বক্ষণিক পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ড্রোন ও অত্যাধুনিক প্রযুক্তি। নিয়ম মেনে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও স্ত্রী জিল বাইডেন। এছাড়া ধনকুবের ইলন মাস্ক সহ আয়োজনে অংশ নেবেন মার্ক জাকারবার্গ ও অ্যামাজনের মালিক সহ বহু বিখ্যাত ব্যক্তিত্ব। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। সকালে স্টেট গেস্ট হাউস যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশের মার্কিন দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টাকে জ্যাকবসন এই সমর্থনের প্রতিশ্রুতি দেন। বৈঠকে বাংলাদেশে চলমান সংস্কার উদ্যোগ ও পরবর্তী সাধারণ নির্বাচন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কার প্রস্তাবে সম্মত হলে সরকার তাদেরকে একটি স্বাক্ষর করার অনুরোধ জানাবে, যা জুলাই চার্টার হিসেবে পরিচিত হবে। রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে প্রত্যাবর্ষণ ও মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি নিরাপদ অঞ্চল তৈরিতে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। ট্রাম্পের 2 পয়েন্ট ও শাসন আমলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির উপর কোনো ধরনের প্রভাব পড়বে না বলে মত বিশ্লেষকদের। ইতিমধ্যে বিশ্বের ক্ষমতাধর দেশটির মসনদে বসে কিভাবে নিয়ন্ত্রণ করবেন সবকিছু চলছে তার চুলচেরা বিশ্লেষণ। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের বিদেশ নীতি, অভিবাসন নীতি, মানবিক সহায়তা কমানো ও জলবায়ু পরিবর্তন খাতে সহায়তায় অনীহা সংকটে ফেলতে পারে বাংলাদেশকে। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। 2016 থেকে 2020 সাল পর্যন্ত শাসনামলের পর রিপাবলিকান এই নেতার আমলকে বলা হচ্ছে ট্রাম্প 2.0।
কেমন হবে তার দ্বিতীয় ইনিংস, কেমন প্রভাবই পড়বে বাংলাদেশের উপর, এ নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন ও গণতান্ত্রিক সরকার ব্যবস্থা দেখতে চায়। এটি ছাড়া ট্রাম্প প্রশাসনের বিশেষ কোনো আগ্রহ নেই। তবে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে কার্যকরভাবে যুক্ত করার বিষয়টি আছে অগ্রাধিকারে। মার্কিন যুক্তরাষ্ট্র স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়, একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়, অর্থনৈতিকভাবে অগ্রসর একটা দেশ দেখতে চায়। এই অঞ্চলে বাংলাদেশ শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা এবং তাকে ইতিবাচকভাবে অবদান রাখে, এটা চায় না। ইন্দো প্যাসিফিক অ্যান্ড বিআরআই যখন কন্টেস্টে চলে আসবে তখন এটার সাথে বাংলাদেশের সম্পৃক্ততা আরও বাড়ার সম্ভাবনা আছে, যেহেতু অ্যাক্টিভিটিস অ্যাকশনসগুলো যেমন চাবে, আবার ইন্টেনশনস অফ ইউএসএ উইল বি যে বাংলাদেশ যেন আইপিএসে আবার জয়েন করে। আমরা রাজনীতির জন্য না হলেও ট্রাম্পের এবারের শাসনামল বাংলাদেশের জন্য কয়েকটি ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা, যার মধ্যে ব্যবসা বাণিজ্যের শুল্ক আরোপ, কড়া অভিবাসন নীতি, জলবায়ু পরিবর্তন ও মানবিক তহবিলে অনীহার মতো বিষয়গুলো। তিনি যদি মানবিক সাহায্য কমিয়ে দেন, সেই ক্ষেত্রে রোহিঙ্গা বিষয়ে আমরা খানিকটা নেতিবাচক চাপে এটা উড়িয়ে দেওয়া যাবে না। তিনি ক্ষমতায় বসার সাথে সাথেই তিনি আবার তেল উত্তোলন করা শুরু করবেন। তার অর্থ হচ্ছে যে তিনি জলবায়ু সংক্রান্ত বিষয়ে এতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যে নেতৃত্বটা দিয়েছে তিনি তার উল্টো দিকে আসবেন। ট্রাম্প অলরেডি ঘোষণা দিয়েছেন চায়নার উপরে 60% লেভি বা একটা পিউনিটিভ একটা অ্যাকশন নেবে। সো যদি 60% ট্যারিফ এটার উপরে ওঠে তখন একটা অপরচুনিটি আমাদের জন্য ক্রিয়েট হয়, লাইকলি টু ক্রিয়েট, যে আরএমজিটা চায়নার থেকে যে যা নেওয়া হতো সেটা হয়তো বা বাংলাদেশে দাম হতে পারে। সেম গোজ টু মেক্সিকোর উপরে উনি। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় আওয়ামী সমর্থকদের জন্য ভালো, কিংবা ডক্টর ইউনূসের সাথে ভালো সম্পর্ক না থাকায় হাসিনা ফিরে আসতে পারে, এমন বিষয়গুলোকে গুজব হিসেবেই বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশ আগের জায়গায় না, এটা অনেক বদলে গেছে এবং সেই বদলানো পরিস্থিতির প্রেক্ষাপটে আমার ধারণা এখনকার বাস্তবতাটাই নীতি নির্ধারকদের কাছে সামনে যাওয়ার একটা কাঠামো হিসেবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে তাদের নতুন পোশাক চূড়ান্ত হয়েছে। তবে কবে নাগাদ নতুন পোশাক পাবেন বাহিনীগুলোর সদস্যরা তা নিশ্চিত করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন ধাপে ধাপে দেয়া হবে নতুন পোশাক, এজন্য বাড়তি কোনো খরচ হবে না বলেও দাবি তার। সীমান্তে বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনা ও ব্যবহারের অনুমোদন দিয়েছে এ সংক্রান্ত উপদেষ্টা কমিটি। জুলাই গণ অভ্যুত্থানে 1.5 থেকে 2,000 ছাত্র জনতা নিহতের অভিযোগ রয়েছে। এজন্য দায়ী করা হয় পুলিশ, র্যাব ও আনসারকে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তাদের নির্দেশে বাহিনীগুলোর বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বাহিনীগুলোর সংস্কারের দাবি ওঠে। এর অংশ হিসেবে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি। 20 রঙের পোশাক থেকে পুলিশের জন্য চূড়ান্ত করা হয় লোহা বা আয়রন রং। এখন এই বাহিনীর পোশাক নীল ও পেস্ট রঙের। কালো পোশাকে পরিচিত র্যাবের জন্য জলপাই রং বেছে নিয়েছে কমিটি। আর আনসারের পোশাকে লাগছে সোনালী গমের রং বা গোল্ডেন হুইট কালার। শুধু পোশাক নয়, বাহিনীগুলোর জুতা ও বেল্টেও পরিবর্তন আসছে। এর মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মানসিকতায় পরিবর্তন আসবে বলে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, নতুন পোশাকের জন্য বাড়তি খরচ হবে না, আস্তে ধীরে দেয়া হবে এসব পোশাক, দেখানো হবে প্রধান উপদেষ্টাকেও। এটা ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, একসাথে তো সবাই পড়া যাবে না, বড় ধরনের টাকার সংকলন হবে না, ওই নর্মাল ড্রেস দেশমই হতে থাকছে না, এই আস্তে আস্তে এইভাবে আমরা করে দিব। উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি বিবেচনা করে বিজিবি প্রথমবারের মতো পাচ্ছে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহারের অনুমতিও। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে বিজিবির জন্য এসব সরঞ্জাম কেনার সিদ্ধান্ত হয়েছে। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মানে নাই বা কেন টিয়ার শেল মানে নাই বা এইগুলি তো বিজিবির কাছে নাই,
যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওপেন, আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশে আগে ৪৯,২২৬ জন অবৈধ অভিবাসী ছিল। অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেয় অবৈধ অভিবাসীর সংখ্যা এখন ৩৩,৬৪৮ জন। তাদের আবেদনের মেয়াদ শেষ হচ্ছে ৩১ জানুয়ারি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আইজিপি থেকে কনস্টেবল, কারও পোশাকে থাকবে না ভিন্নতা। বৈষম্যহীনতা নিশ্চিতেই পুলিশের পোশাক ঘিরে আনা হয়েছে পরিবর্তন। তবে সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন, কেবল পোশাকে পরিবর্তন নয়, দরকার মানসিকতায় পরিবর্তন। না হলে কেবল অর্থের অপচয় হবে। বিস্তারিত জানাচ্ছেন রাসেল আহমেদ। ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণ ঝরার পর থেকেই ইমেজ সংকটে প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনী। এই পরিস্থিতি থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনীতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। গঠন করা হয়েছে পুলিশ কমিশন। বাহ্যিক পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। আইজিপি থেকে কনস্টেবল সবার একই ধরনের পোশাক পরিধান এবং মনোগ্রাম ও ক্যাপ থেকে নৌকা চিহ্ন সরিয়ে দেওয়া হয়েছে। তবে সাবেক পুলিশ কর্মকর্তারা পোশাক পরিবর্তনকে খুব একটা ভালো সিদ্ধান্ত হিসেবে দেখছেন না। বলছেন, বর্তমানেও উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সবার পোশাক একই রকম। সবাইকে ব্যাটালিয়ন পুলিশ, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, যদি আপনি যে তিনটা পুলিশ 3 আইন দ্বারা পরিচালিত, আপনি যদি এক করে ফেলেন তাহলে মানুষ তো কনফিউজ করবে, যে রাস্তায় পুলিশ দেখলে ভাববে যে তার হয়তো দরকার ব্যাটালিয়ন পুলিশের, সে ভেবে ফেলতে পারে যে এটা তো জেলা পুলিশ। তো সেই জন্যে আমার সব ধরনের পুলিশের সব ব্রাঞ্চকে, বিশেষ করে 3টা ব্রাঞ্চ আপনি একই পোশাকে নিয়ে আসলে পরে বোধহয় এটা একটা কনফিউশন বাড়তে পারে। আর সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, সবার আগে পরিবর্তন আনতে হবে বাহিনীর মানসিকতায়। সাধারণ মানুষের প্রতি বদলাতে হবে পুলিশের আচরণ। পোশাক পরিবর্তন করলেই পুলিশ যে সবাই ভালো হয়ে যাবে এর যেরকম কোনো নিশ্চয়তা নাই। সুতরাং যে জায়গা থেকে আমার এই যে ভালো কিংবা প্রত্যাশিত পুলিশিং ব্যবস্থার সৃষ্টি হতে পারে, সেটি প্রশিক্ষণ, তাকে আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা, তার কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করা। বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতায় বড় বাজেটের প্রকল্পের চেয়ে সেবামূলক পরিবর্তনে জোর দেওয়ার পরামর্শ তাদের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ হত্যার তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যিনি অভিযুক্ত হবেন তিনি আসামি হবেন, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার SM মইনুল করিম। দ্রুত অভিযোগ তদন্ত শেষে প্রতিবেদন, মামলা রুজু, গ্রেফতার কার্যক্রম শুরুর কথাও জানিয়েছে তারা। এজন্য রংপুরে তদন্ত কার্যক্রম করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। দুপুর 3:30 থেকে শুরু করে তার বাড়িতে লাশ পৌঁছে দেওয়া 3টা-4টা পর্যন্ত পুরো সময়টা আমি এই মরদেহের সঙ্গে ছিলাম। এবং বিশ্ববিদ্যালয় থেকে আমি একমাত্র শিক্ষক বা কর্মকর্তা কর্মচারী সব মিলে আমি একাই গিয়েছিলাম, সে কারণেই আমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তুহিন ওয়াদুদ সোমবার উপাচার্য কনফারেন্স রুমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে জবানবন্দি দেওয়ার পর জানাচ্ছিলেন, আবু সাইদ হত্যার পর লাশ নিয়ে কি কাণ্ড করেছিল সেদিনকার প্রশাসন। সেই দিন ঘটনার আর এক প্রত্যক্ষদর্শী কলেজ শিক্ষার্থী সিয়াম আহসান আয়ানও দিয়েছেন জবানবন্দি দিয়েছেন গুলিবিদ্ধ ভ্যান চালক ওমর আলীও। যে মুহূর্তে একটা পুলিশ ছিল, আমার নামটা এক্স্যাক্টলি মনে পড়তেছে না, তিনি এই পাশ থেকে বলতেছিলেন এত ক্লোজ রেঞ্জে মাইরেন না। আমি 18 জুলাই রংপুর হিমাগারের সামনে আমার গুলি লাগছে, আমার নাভির নিচে 4 আঙ্গুল নিচ দিয়ে আমার পিছন দিয়ে বাইরে হয়ে গেছে। আবু সাইদ হত্যার ঘটনায় 17 জুলাই একটি মামলা করেছিল পুলিশ। 5 আগস্টের পর মামলা করেন বড় ভাই রমজান আলী, কিন্তু ওই মামলার কোনো গতি নাই। বাধ্য হয়ে গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন তিনি। সপ্তাহের মাথায় তদন্তে আসে ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরের নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দল। সকালে ঘটনাস্থল পরিদর্শন ও এসকেস ম্যাপ করেন তারা। পরে ভিসির কনফারেন্স রুমে সাক্ষ্য ও প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ শুরু করেন। আমরা এখানে আরও একদিন থাকব। আবু সাইদ সহ যারা এখানে শহীদ হয়েছে তাদের এই ঘটনাগুলো আমরা তদন্ত করে সত্যতা যাচাই করে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা এখান থেকে যাব।
অপরাধ ট্রাইব্যুনালের কাছে এই মামলার পরোক্ষ এবং প্রত্যক্ষ দোষীদের বিচার দাবি করেছেন বাদী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা। সাবেক প্রধানমন্ত্রীর বিচারও চান তারা। উপর মহল থেকে, এদের মহল থেকেই যে নির্দেশনা পায়, আসলে এরা হয়তোবা গুলি চালার সাহস পেয়েছিল। যারা এই হত্যায় উস্কানি দিয়েছেন এবং হত্যায় প্রত্যক্ষ মদত দিয়েছেন, নিশ্চয়ই তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই তদন্তে তারা সংযুক্ত হবেন। আবু সাঈদ হত্যার ঘটনায় তদন্তে সাবেক প্রধানমন্ত্রী সহ যিনি অভিযুক্ত হবেন তাকেই আইনের আওতায় আনার কথা জানান প্রসিকিউটর। কেবলমাত্র তদন্তের সত্যতা পেলে, প্রাথমিক অভিযোগ পেলে, প্রাথমিক সত্যতা পেলে তখনই আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করি এবং তখন অ্যারেস্ট করি আমরা। 16 জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। এরপর 5 আগস্ট পদত্যাগ করে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। অটোরিকশা চালক ইসমাইল শুধু দেখতে গিয়েছিলেন কি হচ্ছে রামপুরা এলাকায়, সেটাই কাল হলো তার। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে 19 জুলাই স্পটেই প্রাণ যায় তার। মামলা করে স্ত্রী অপেক্ষায় কবে পাবেন ন্যায় বিচার। আসলে কি হয়েছিল সেদিন অনুসন্ধান করেছেন সহকর্মী আখলাক মুস্তাফা। 19 জুলাই শুক্রবার আন্দোলনে উত্তাল রামপুরা, মালিবাগ, বনশ্রী, বাড্ডার এই পুরো রাস্তা। রামপুরা টিভি ভবনের সামনে আর ব্রিজের উপর থেকে দুই দিকে চলছিল আইনশৃঙ্খলা বাহিনীর টানা গুলিবর্ষণ। রাস্তায় গাছ আর ল্যাম্পপোস্ট ফেলে প্রতিরোধ গড়ে তোলে আন্দোলনকারীরা। কিছুক্ষণ পরপর হেলিকপ্টার দিয়ে ছত্রভঙ্গ করা হয় তাদের। পরপরই গুলি করতে করতে এগুতে থাকে বাহিনীর সদস্যরা। একের পর এক গুলিবিদ্ধ হতে থাকে আন্দোলনকারীরা। রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে এদিন গুলিবিদ্ধ হন অটোরিকশা চালক ইসমাইল। মাথায় গুলি লাগার সঙ্গে সঙ্গে ঘিলু বেরিয়ে আসে ইসমাইলের। তাৎক্ষণিক সিঁড়িতে লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত ইসমাইলকে হাসপাতালে টেনে নেয়ার চেষ্টাও করেন কয়েকজন। আবারও গুলি চলে সেদিক লক্ষ্য করে। ফুটেজে দেখা যায় দুজন, রাজন আর হাবিব, জানালেন কি ঘটেছিল তখন। পুলিশরা তো তখন এইখান পর্যন্ত সবাই দাঁড়াইছিল, সামনের দিক কিছু দূর যায়, তারপরে তো আবার এখানে সবাই দাঁড়াইছিল। সাংবাদিক, পুলিশ, ওরা এসে যখন ছবি তুললো তার আগেই তো পুলিশ গুলি করে ওই যে ডক্টরের উপরে গুলি টুলি করলো, মানে যারা তুলে নিয়ে যাচ্ছিল। উনি হামাগুড়ি দিবে কিভাবে, উনি তো এখানে পড়েই ছিল। পরে লোকজন ধরে এই পর্যন্ত নিয়ে আসছে, ডক্টর সাহেব এসে ওনার পাল চেক করতে গেছে, আবার গুলি করছে, তখন ওনাকে রেখে সবাই ভিতরে ঢুকে গেছে। সিকিউরিটি গার্ডরা একদম ভিতরে ঢুকে পুলিশে স্টেট কার্ড বলছে যদি কেউ লাশ ধরতে আসে তাহলে শুট করবে, এবং কি গালাগালিও করছে পুলিশে, গালাগালিও করছে যে এই লাশ কেউ ধরতে পারবে না, যার কারণে ওনারা ভিতরে বসেছিল, এদিকে আর লাশ ধরতে কেউ সাহস করে নাই। হাতিরঝিলের উলন এলাকায় ছোট্ট এই ঘরটি জুড়ে ইসমাইলের সংসার। 19 জুলাই দুপুর পর্যন্ত ঘরেই ছিলেন। মাগরিবের একটু পরে বসেছিলাম, বন্ধু বান্ধব কিছু আসছে, ওদের বাবা কোথায় আমি বলতে পারতেছি না, ওদের আব্বা তো ডেলটার সামনে গুলি বেড়া পড়ে আছে। স্ত্রী লাকি হয়তো কখনো ভুলবেন না স্বামীর গুলিবিদ্ধ, ক্ষত বিক্ষত ওই চেহারা। আমার ছেলের আমি একসাথে পড়ে গেছি, পোস্টমর্টম করা হয় নাই? না না, পোস্টমর্টম করতে হয় নাই, ঢাকা মেডিকেল নেওয়ার মতন দেবার সিচুয়েশন ছিল না। সেপ্টেম্বরে এ নিয়ে হাতিরঝিল থানায় মামলা করেন লাকি। আসামি 44 জন, তবে তারা কারা জানেনই না তিনি। আপনি মামলাতে কি চাইছেন আসলে? আমি চাইছি যাতে ন্যায্য বিচার হয়, আমার স্বামী যারা হত্যা করছে যাতে বিচার হয়, সেটাই আমি চাইছি আর কি। আচ্ছা, কিন্তু কোনো আসামির কথা আপনি আলাদা করে বলেননি? না না। এ ঘটনায় হাসপাতালকে দায়ী করায় কিছুটা বিব্রত ইসমাইলের স্ত্রী। এই হাসপাতাল অথবা এই ডাক্তারদের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ ছিল কখনো? না না, আমি কিছুই বলি না ভাই, আমি হ্যাঁ করে কিছু বলি না। মানে কি করছে এটা যারা করছে এরা জানে, আমি জানি না।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, ইসমাইল হত্যার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে ট্রাইব্যুনালে। এখানে শুধু একজন পুলিশ না, এখানে গুলির সাথে অনেকেই সম্পৃক্ত ছিল, সেইগুলো আইডেন্টিফাই করার জন্য আমাদের তদন্ত সংস্থা কাজ করছে। আমরা আশা করছি সেই তথ্যটা উদ্ঘাটিত হবে। চলে গেছেন ইসমাইল, রেখে গেছেন স্ত্রী সহ 3 সন্তান। ছেলের পড়াশোনা এখন বন্ধ, চরম কষ্টে কাটছে তাদের দিন। লাকি বেগম চান, যারা গুলি করেছিল তাদের চিহ্নিত করে যেন ফাঁসি দেয়া হয়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দলকে পুনর্গঠন করে রাষ্ট্র মেরামত করবে বিএনপি, এমন মন্তব্য করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশকে অনেক পেছনে ফেলে দিয়েছে। দেশ মেরামতে মেধাবী, পরিশ্রমী ও সৎ লোকদের খুঁজে বের করতে হবে। গুলশান কার্যালয়ে বিএনপির সদস্য পদ নবায়ন কর্মসূচিতে তিনি এই কথা বলেন। বিএনপি নেতারা জানান, অনুপ্রবেশ ও বিশৃঙ্খলাকারীদের ঠেকাতে এবছর সদস্য সংগ্রহ অভিযান বন্ধ থাকছে। নতুন রাজনৈতিক বাস্তবতায় নেতাকর্মীদের উজ্জীবিত করতে দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু করেছে বিএনপি, যার শুরুটা করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সদস্য নবায়ন ফর্ম পূরণ করে তাৎক্ষণিক দলের কোষাধ্যক্ষের কাছে ফিও পাঠান বিএনপির এই শীর্ষ নেতা। গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সদস্যপদ নবায়ন করেন বিএনপির মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা। অনুষ্ঠানে যোগ দেন বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও। অনুষ্ঠানে বিএনপি নেতারা জানান, অনুপ্রবেশ ঠেকাতে নতুন সদস্য না দিয়ে সদস্যপদ নবায়নের সিদ্ধান্ত তাদের। সদস্য নবায়ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানত আমরা যাব আমাদের পজিটিভ কর্মসূচি নিয়ে, 31 দফা নিয়ে এবং অন্যান্য কর্মসূচি নিয়ে, জাতীয়তাবাদী দলের রাজনীতি নিয়ে মানুষের কাছে। যারা সদস্য তাদেরকে কর্মী বানানো, যারা কর্মী তাদেরকে নেতা বানানো, এই কাজটা শুরু করতে যাচ্ছে না। সদস্য নবায়নের মাধ্যমে এই কাজটা আপনারা করতে পারেন। অনুষ্ঠানে আত্মসমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, প্রশিক্ষণ না থাকায় রাজনীতি থেকে ক্রমে হারিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা। কম্পালসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ, এটা খুব জরুরি করতে হবে, এটাকে কম্পালসারি করতে হবে। কিভাবে বক্তব্য হবে, একটা সভা কিভাবে চলে, আপনার যিনি উপস্থাপনা করবেন কিভাবে উপস্থাপন করবেন, অ্যাড্রেস কিভাবে করবেন, এই জিনিসগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। পতিত স্বৈরাচার সরকারের গত 15 বছরের আমলকে ঝড় আখ্যায়িত করে অনুষ্ঠানে তারেক রহমান বলেন, লন্ডভন্ড হওয়া রাষ্ট্র মেরামতে বিএনপি 31 দফা দিয়েছে। প্রত্যেকটা সেক্টরকে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। গুরুত্ব দেন দল ও দেশের প্রয়োজনে উৎপাদনশীল, আদর্শবান, সৎ ও মেধাবীদের নেতৃত্ব তৈরির কাজে। আমাদের ভালো মানুষ দরকার, এফেক্টিভ মানুষ দরকার, প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো। কাজেই আমাদেরকে যদি পুনর্গঠিত করতে হয়, আমাদের সেইরকম মানুষ দরকার, সেই রকম মানুষগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। এতদিন বিএনপি সদস্যপদ নবায়ন ফি 10 টাকা থাকলেও তা বাড়িয়ে 20 টাকা করা হয়েছে। এবছর বিএনপির টার্গেট 41 লাখ নেতাকর্মীর সদস্যপদ নবায়ন করা। কাজ আমাদের। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর। এখনো চূড়ান্ত প্রতিবেদন না মেলায় দলীয় সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি। তবে ব্যক্তিগতভাবে কিছু প্রস্তাব নিয়ে আছে সংশয় সন্দেহ। নেতারা অবশ্য সংস্কার কমিশনের সুপারিশকে স্বাগত জানিয়ে বলেছেন, বেশিরভাগ প্রস্তাবনায় আছে তাদের রাষ্ট্র মেরামতের রূপরেখা। অন্যান্য দলগুলো বলছে, রাজনৈতিক দলের সাথে ন্যূনতম ঐক্যমতের ভিত্তিতেই চূড়ান্ত হবে সংস্কার প্রস্তাবনা। আমরা অপেক্ষা করে আছি তাদের অন্যান্য সংস্কারে কি হয়। পুলিশ সংস্কার যেটা দিয়েছে সেটা আমি পুলিশ নিয়ে কাজ করেছি, আমার মনে হয় এটি গ্রহণযোগ্য। নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে কিছু কিছু জিনিস নিয়ে এখন পর্যন্ত আমরা ধোঁয়াশার মধ্যেই রয়েছি। অনেকগুলো ব্যাপারে আমাদের প্রায়র কমিটমেন্ট আছে,
আমাদের 31 দফাতে অনেকগুলো প্রশ্ন সুনির্দিষ্ট করে আমরাই অঙ্গীকার করেছি। যেগুলো প্রস্তাব নিশ্চয়ই কোনো না কোনো দল দিয়েছেন, আমরা অনেকগুলো প্রস্তাব দিয়েছি। এখন এই প্রস্তাবগুলোর মধ্যে থেকে তারা যেগুলো গ্রহণযোগ্য মনে করেছেন কমিশনের বিবেচনায়, সেগুলো তারা প্রস্তাব করেছেন। ভোটাধিকার রক্ষা, কারচুপি সহ সকল অনিয়মের বিরুদ্ধে জনগণকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, জাতীয় নির্বাচন শুধু ইসির ব্যাপার নয়, গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকারের সংগ্রামে যুক্ত হতে হবে। সাভারে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমে তিনি কথা বলেন। নির্ভুল তালিকা ও জাতীয় পরিচয়পত্র নিয়ে যেন ভোগান্তিতে পড়তে না হয় সে বিষয়ে কর্মকর্তা মাঠকর্মীদের সতর্ক করেন সিইসি। 3 বছর পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তথ্য সংগ্রহের কাজ। যাদের জন্ম 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে এবং গত হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তথ্য হালনাগাদ করা হবে। ছবি তোলা ও বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম 5 ফেব্রুয়ারি থেকে চলবে 11 এপ্রিল পর্যন্ত। সাভারে এই কার্যক্রমের উদ্বোধনীতে সিইসি বলেন, ভোট দিতে না পারার আক্ষেপ দূর করতে চায় নির্বাচন কমিশন। গণ অভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ এসেছে, এমন সুযোগ আর আসবে না। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। আমরা কি এক হইতে পারি না? অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, অতীতে নানাভাবে ভোটার তালিকাকে কলুষিত করা হয়েছে। এবার কোনো অভিযোগ শুনতে চায় না ইসি। সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সুষ্ঠু ভোটার তালিকা অপরিহার্য। নির্বাচন কমিশন সঠিক, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে দায়বদ্ধ। আপনারা একটা নির্ভুল ভোটার তালিকা সংগ্রহ করবেন, শতভাগ নির্ভুল করতে হবে। এটা আমার আবেদন নয়, এটা সারা জাতির আবেদন। কারণ এই তথ্য ভুল হলে জাতিকে পদে পদে ভোগান্তি পোহাতে হয়। যারা এই বছরে 18 বছর বয়ঃপ্রাপ্ত হচ্ছেন তাদের ব্যাপারে আমাদের হয়তো একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে তাদেরকে সংযুক্ত করার জন্য। তবে আমাদের প্রত্যাশা থাকবে সবাইকে সংযুক্ত করে ইলেকশনের আগ পর্যন্ত যারা 18 বছর বয়ঃপ্রাপ্ত হবেন বা একটা সময় পর্যন্ত তাদেরকে নিয়ে যেন আমরা ইলেকশন করতে পারি। হালনাগাদ কার্যক্রমে নিবন্ধন করাতে আসা তরুণরা বলেন, নিজের অধিকার আদায়ের কথা। আশা করছি যে জাতীয় পরিচয়পত্রটি পাবো সেটা নিখুঁত হবে এবং সব তথ্য সঠিক হবে। যে আমার যে পছন্দের ক্যান্ডিডেট আমি তাকেই ভোট দিব। আর আমি কেন্দ্রে যেমন আগে একটা হ্যাসেল পোহাইতে হতো অনেকের, তো সেই হ্যাসেলটা যেন না পোহাইতে হয়। পরবর্তী নির্বাচনে আমরা সঠিকভাবে নির্দ্বিধায় ভোট প্রদান করার মাধ্যমে আমাদের যে দেশের সঠিক জনপ্রতিনিধি তাকে আমরা বাছাই করতে পারবো। ভুয়া ভোটার, মৃত এবং দ্বৈত নাগরিককে বাদ দিয়ে তালিকা প্রস্তুতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনাররা। রোহিঙ্গা এবং বিদেশি নাগরিকরা যেন ভোটার হতে না পারে সেজন্য সতর্ক হওয়ার নির্দেশও দেয় ইসি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাইয়ের পর তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। তিনি বলেন, কোটা রাখা না রাখার বিষয়টি মন্ত্রণালয়ের নয়। এর আগে ভর্তি পরীক্ষার ফল পুনঃমূল্যায়নের দাবি জানান শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর থেকেই এমন বিমর্ষ হয়ে পড়েছেন মা ঝর্ণা খানম। মেয়ে শর্মিলি ইসলামেরও মন খারাপ। দ্বিতীয়বারের চেষ্টাতেও সরকারি মেডিকেলে পড়ার সুযোগ হলো না। তাদের ধারণা, মুক্তিযোদ্ধা কোটা না থাকলে সুযোগ মিলত। সে সারা রাত ঘুমায় নাই, সে কোচিং করছে, সে প্রাইভেট পড়ছে, দিনের বেলাও তার পরিশ্রম, রাতের বেলাও তার পরিশ্রম। তো সে পরিশ্রম এবং তার মেধার যদি কোনো যাচাই না থাকলো, মূল্যায়ন না থাকলো, তাহলে লেখাপড়া করে লাভ কি? কষ্টটা বলে প্রকাশ করার মতো না, বাট যে কষ্ট পায় সেই বুঝে। আর যাদের সাথে এমন হয়েছে তারাই বুঝতেছে যে আসলে কতটা কষ্ট। শুধু পাস মার্ক তুলেই 193 জন মুক্তিযোদ্ধা কোটাধারী না থাকলে জায়গা হতো, এমন ভাবনা শর্মিলির মতো অনেকেরই। মেডিকেলে পড়ুয়া শিক্ষার্থীরা মনে করেন, কোটায় সুযোগ পাওয়াদের সংখ্যা যত কমই হোক তা মেধাবীদের জন্য পীড়াদায়ক। যদি একজনও মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে কোথাও চান্স পায় তবে সেটাই নেক্কারজনক একটি ঘটনা। একজনেরও 1% কি 0.1%ও কোটা থাকা উচিত না। স্বাস্থ্য খাতের মতো একটা সেন্সিটিভ জায়গায় আমরা মুক্তিযুদ্ধের কোটাটা দেখতে চাই না।
শহীদ মিনারের পাদদেশে এক বিক্ষোভ থেকে সোমবারের মধ্যে মেডিকেল পরীক্ষার ফলাফল বাতিল সহ নতুন ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে মেডিকেল শিক্ষার্থীরা। অন্যথায় মঙ্গলবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। সকল কিছু বিসর্জন দিয়ে এত পরিশ্রম করে ৭১, ৭২, ৭৩টা চান্স পাচ্ছে না, তার মনস্তাত্ত্বিক অবস্থাটা কোথায় যাবে, তার পরিবারের মনস্তাত্ত্বিক অবস্থাটা কোথায় যাবে? জাতি কি এরপরেও আর কোনোদিন মেধার প্রতি, পরিশ্রমের প্রতি আস্থা রাখতে পারবে? যারা প্রপার মেধাবী তাদেরকে না নিয়ে আসি, তাহলে মেধার ছাড়া যারা আসছে তারা কতটুকু ভালো চিকিৎসা দিতে পারবে বা কতটুকু ভালো ডাক্তার হতে পারবে? এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। মেডিকেলের শিক্ষার্থীরা যে প্রোগ্রাম করেছেন তাদের সাথে সংহতি প্রকাশ করছে। এদিকে বিকেলে এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, কোটায় উত্তীর্ণ সবার ফলাফলই ইমেইলে যাচাই বাছাই করা হবে। এই কোটার এই যে সন্তান যে 193 তাদের এই ইয়েটা মানে বলতেছে তারা যেটা স্থগিত করা হচ্ছে, ফলাফলটা স্থগিত করে এটা যাচাই বাছাই করা হবে। ইতিমধ্যে বাকি ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে। মেডিকেলে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫%, পাহাড়ি জনগোষ্ঠীর জন্য 2% ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% কোটা সংরক্ষিত আছে। সেই অনুযায়ী রোববার ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পুলিশের এক সহকারী পুলিশ সুপার ও 2 কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে তাদেরকে পৃথক মামলায় হাজিরের পর এই আদেশ দেন ট্রাইব্যুনাল। এই দিন প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আসামি সাবেক মেজর জেনারেল জিয়াউর আহসানের আইনজীবী। ছাত্র জনতার ৩৬ দিনের আন্দোলনের সফল পরিণতির দিন ৫ আগস্ট বিকেলের দৃশ্য। গাজীপুরের কোনাবাড়িতে ছাত্র জনতার উপর পুলিশের নৃশংস আক্রমণ। এই দৃশ্য যেন নির্মমতার সব সংজ্ঞাকে পাল্টে দেয়। চারিদিক থেকে ঘিরে খুব কাছ থেকে একজনকে গুলি করে পুলিশ, যার নাম হৃদয়। তার ঠিক ১৫ দিন আগে ২০ জুলাই যাত্রাবাড়িতে একই নির্মমতা হয় পুলিশেরই এক উপপরিদর্শকের ছেলে তাইমের উপর। গুলিতে আহত অবস্থায়ও নিস্তার পায়নি পুলিশের হাত থেকে। সোমবার সকালে গাজীপুরের ঘটনায় পুলিশ কনস্টেবল আকরাম, যাত্রাবাড়ির ঘটনায় তৎকালীন সহকারী কমিশনার তানজিল আহমেদ এবং উত্তরার একটি হত্যা মামলায় কনস্টেবল হোসেন আলীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। দুজনের ব্যাপারে নতুন গ্রেপ্তারি পরোয়ানা আর একজনের বিরুদ্ধে আগে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছিল, তাকে আজকে গ্রেপ্তার করে হাজির করা হলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের আইনজীবী, যার বিরুদ্ধে র্যাবে থাকাকালীন গুম খুনের বিস্তর অভিযোগ রয়েছে। এটা হচ্ছে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট, এখানে কোনো ওয়ারের বিশেষত্ব নাই এবং কোনো ওয়ার নাই। এই একটাই প্রশ্ন ছিল, যে সেই কারণে আমরা এই অ্যাপ্লিকেশনটা এখানে নিয়ে এসেছি, এই ট্রাইব্যুনালের কনস্টিটিউশনটাকে চ্যালেঞ্জ করে। আর একটা বিষয় হচ্ছে যে এই ট্রাইব্যুনাল হচ্ছে, আমরা বলছি যে কোরাম নন জুডিস, অর্থাৎ এই ট্রাইব্যুনালের এই মামলা পরিচালনা করার কোনো ক্ষমতা নেই। তবে আসামি পক্ষের এমন আবেদন অন্তঃসার শূন্য বলে জানান চিফ প্রসিকিউটর। বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই বিচার চলছে ট্রাইব্যুনালে। এটা একটা ব্ল্যাঙ্কেট প্রোটেকশন, এটা কনস্টিটিউশনে দেয়া আছে। সাংবিধানিকভাবে এই আইনকে একটা সুরক্ষা দেওয়া হয়েছে আর্টিকেল 47(3) অ্যান্ড আর্টিকেল 47 ক, এই দুটো আর্টিকেলের মাধ্যমে। সুতরাং এই আইনের বিরুদ্ধে যে সমস্ত যুক্তি ওনারা তুলে ধরছেন সেটা বিবেচনারই করার কোনো সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে এই আদালতের বিবেচনা করার সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে ওনারা হাইকোর্টে গেলেও সেই আইনটা অবৈধ হবে না, কারণ এটা সাংবিধানিক প্রোটেকশনের আওতায় পড়ে। সরকারের বৈধতা নিয়ে আসামি পক্ষের তোলা আপত্তি এই ট্রাইব্যুনালের বিষয় নয় বলেও সাফ জানিয়ে দেন চিফ প্রসিকিউটর। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয় সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার বেশিরভাগ ভবনই পুরনো। এসব ভবনের বৈদ্যুতিক সংযোগও দুর্বল। সচিবালয়ে আগুনের পর এসব ভবনের বৈদ্যুতিক ব্যবস্থা নিয়মিত মনিটরিং করতে কমিটি গঠন করেছে গণপূর্ত মন্ত্রণালয়। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন গণপূর্ত ও স্বরাষ্ট্র সচিব। অগ্নি নিরাপত্তা নিয়ে সচেতনতা সৃষ্টিতে ধারাবাহিকভাবে ভবনগুলোতে মহড়ার আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনার পর টনক নড়েছে সরকারের। পুরনো ভবনগুলো নাজুক বৈদ্যুতিক সংযোগ ঠিক করা, অচল সিসিটিভি সচল সহ নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সচেতনতা সৃষ্টিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজন করে অগ্নি নির্বাপন মহড়ার। আগুনের সতর্ক সংকেত বেজে ওঠার পরপরই কর্মকর্তা কর্মচারীরা নেমে আসে ভবন থেকে। আগুন নেভানোর মহড়া দেখায় ফায়ার সার্ভিসের কর্মীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে শুরু করছি, আমরা সাবসিকুয়েন্টলি অন্যান্য সব মন্ত্রণালয়ের বিল্ডিংগুলিতে এটা করব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশেই সচিবালয়ের পুড়ে যাওয়া 7 তলা ভবন। আগুনের ক্ষত এখনও সেখানে আছে। অফিস শুরু করতে পারেনি এলজিআরডি, সড়ক, শ্রম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গণপূর্ত সচিব জানিয়েছেন, কাজ শুরু হয়েছে, অফিসের জন্য আরও 2-3 সপ্তাহ প্রয়োজন। তিনি জানান, সচিবালয় সহ গুরুত্বপূর্ণ সব সরকারি ভবনের বৈদ্যুতিক সংযোগ যাচাই সহ অগ্নি নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অডিট কমিটি করে দেওয়া হয়েছে এবং এটা তারা রেগুলারলি মনিটর করবে এবং অডিট করবে, রিপোর্ট দিবে। তখন আমরা এটা এখন থেকে কেপিআই সবগুলো সচিবালয় নয় না। যেই লেভেলের ওয়্যার আজকের থেকে মনে করেন 30 বছর আগে নেওয়া হয়েছিল, সেটা যে রেটিং ছিল, সে রেটিং হয়তো এখন যেগুলো লাগানো হচ্ছে তার থেকে সেটা ইনফেরিয়ার ছিল। সেরকম একটা তারে হয়তো ঘটনাটা ঘটেছে এবং সেগুলো আমরা মেজার করার চেষ্টা করছি। সচিবালয়ে আগুনের ঘটনার কারণ লুজ কানেকশন। প্রাথমিক তদন্ত রিপোর্টে এই তথ্য বেরিয়ে আসে। তবে বিদেশে পাঠানো আলামত না আসা পর্যন্ত আগুনের কারণ নিয়ে চূড়ান্ত মত দিতে চান না দায়িত্বপ্রাপ্ত সচিবরা। বৈদ্যুতিক শর্ট থেকে যদি হয় বা লুজ কানেকশন থেকে যদি, তাহলে তার পুরলে যে চেঞ্জটা হবে ইলেকট্রিক ওয়্যারের, সেই চেঞ্জটা অন্য কোনো স্পার্কের সাথে মিলবে না। চেঞ্জটা কি হয়েছে তার অবস্থানটা যেই না, ওই রিপোর্ট পাইলে ওটা বলতে পারবেন। চূড়ান্ত তদন্ত রিপোর্টের সুপারিশের ভিত্তিতে সচিবালয় সহ সরকারি প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তায় জোর দিচ্ছে সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। চাকরির বয়স 35 করার দাবিতে আন্দোলন করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠকের সুযোগ করে দেয়া হবে এমন আশ্বাসে আজকের মতো কর্মসূচি স্থগিত করেছেন তারা। বিকেলে শিক্ষা ভবন এলাকায় সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এই তথ্য জানান আন্দোলনকারীরা। এর আগে সকালে শাহবাগ জাদুঘরের সামনে সমাবেশ কর্মসূচি পালন করেন তারা। বিকেলে দাবি আদায়ে শিক্ষা ভবন ঘেরাও করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বুঝিয়ে সরিয়ে দেন। যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেল 90 ফিলিস্তিনি বন্দী। চুক্তির শর্ত হিসেবে 3 ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্তি পেয়েছেন তারা। কয়েক ঘন্টার অপেক্ষা আর শঙ্কার পর গভীর রাতে পশ্চিম তীরে প্রবেশ করে মুক্তিপ্রাপ্তদের গাড়ি। নেওয়া হয় রামাল্লার কাছাকাছি বেইতুনিয়ায়। তাদের স্বাগত জানাতে ফিলিস্তিনিদের ঢল নামে রাস্তায়। গান, স্লোগান, আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। প্রিয়জনকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। প্রথম ধাপে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের মধ্যে 69 নারী ও 21 কিশোর রয়েছে। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।